নমস্কার। 27/8/2024 তারিখে কলকাতার আরজিকর হসপিটালে ঘটে যাওয়া যে নৃশংস হত্যা এবং ধর্ষণ কাণ্ড ঘটেছিল, তার ওই প্রতিবাদে আমি পশ্চিমবাংলার মানুষের কাছে এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম এবং বলেছিলাম যে পশ্চিমবাংলার জন্য আমাদের মুখ্যমন্ত্রী কতটা ভয়ঙ্কর। তো ঠিক একদিন পর 28 তারিখে আমরা দেখলাম কলকাতার এক ছাত্র সমাজের সমাবেশে উনি কিছু বক্তব্য রাখলেন এবং যে অ্যাটিটিউড, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে হুঙ্কারের সঙ্গে যে কথাগুলো বললেন, এই অভিনয়টা উনি দীর্ঘ 13 বছর ধরে সরকারে আসার পর থেকে একইভাবে করে চলেছেন এবং এমন অ্যাটমসফিয়ার এবং বিভিন্ন রকমের বক্তব্যের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরলেন যে আমরা যে কোনো মানুষ কিছুক্ষণের জন্য হলেও ভাববো যে মাননীয়া সত্যি কথা বলছেন। এবার আমি বলি যে মাননীয়া যে কত বড় অভিনেত্রী এবং কত অভিনয় জানেন, তার কিছু ঘটনা আপনাদেরকে এই ব্যাখ্যা করব। এবং আমার মনে হলো এর আগে একটা আমি ভিডিও যেটা করেছিলাম তাতে কিছু তথ্য দিয়েছিলাম, সেগুলোকে আবার রিপিট করার প্রয়োজন আছে। উনি বলছেন যে দেশের প্রধানমন্ত্রীকে আমি চিঠি লিখব যে যেখানে যেখানে ধর্ষণ কাণ্ড হবে প্রত্যেকটা ধর্ষকদের জন্য উপযুক্ত বিচার এবং কড়া শাস্তির প্রাবধান যেন আনা হয়। অর্থাৎ শেষ বিচারের শেষ শাস্তি কি না, অভিযুক্তর ফাঁসি। যারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে তাদের ফাঁসি। উনি প্রমাণ করতে চাইলেন, যেটা খুবই ভয়ঙ্কর। বুঝতে গেলে একটু চিন্তাভাবনা করার প্রয়োজন আছে। উনি টোটাল বিষয়টাকে, কলকাতার আরজিকরের বিষয়টাকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের সঙ্গে তুলনা করলেন। অর্থাৎ এটা তো সামান্য ধর্ষণ হয়েছে, হতে পারে ডক্টর, কিন্তু এটা শুধু সামান্য ধর্ষণ। কিন্তু আমার প্রশ্ন, আজকে যে পশ্চিমবাংলার মানুষ যেভাবে রাস্তার প্রতিবাদ করছে, এটা শুধু ধর্ষণ নয়। উনি দীর্ঘ 4-5 বছর ধরে যে কলকাতার আরজিকরে চিকিৎসক হিসেবে কাজ করছিলেন এবং এমন কিছু র্যাকেট, এমন কিছু অন্যায়, এমন কিছু কাজ ওখানে চলতো ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের নেতৃত্বে, যেটা উনি সহ্য করতে পারেননি এবং অন্যায় মনে করেছিলেন। তার প্রতিবাদ করার চেষ্টাও হয়তো করেছিলেন এবং ওই র্যাকেটকে ফাঁস করে দেওয়ার হয়তো কোনো কথা উনি বলে ফেলেছিলেন, তার কারণেই হত্যা হয়েছে। অর্থাৎ শুধু ধর্ষণ বলে ভাববেন না, এটা একটা বিশাল বড় র্যাকেট, যেটা আমাদের মৃতা চিকিৎসক চেষ্টা করেছিলেন সমাজের সামনে তুলে ধরার। সেই কারণে, সেই ক্রোধে তাকে যেভাবে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে মনে হয় সেটাই হয়েছে। এবার মাননীয়ার কথায় আসি। উনি বলছেন যে পশ্চিমবাংলা বা ভারতবর্ষে কোনো ধর্ষকের আইন ব্যবস্থা করা নেই বলে আজকে এই অবস্থা। তাহলে মাননীয়াকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনার সরকারে আসার আগে যে লেফট ফ্রন্টের সরকার ছিল, তার আমলে যাকে ফাঁসি দেওয়া হলো সেই ধনঞ্জয়, কোন বিচার ব্যবস্থা, কোন আইন ব্যবস্থাকে আধার করে তাকে ফাঁসি দেওয়া হলো? তাহলে নিশ্চয়ই আইন আত্মা নিশ্চয়ই আছে। অথচ আপনি পশ্চিমবাংলার মানুষকে যে অভিনয় করে বললেন যে ফাঁসির কোনো বা শাস্তির কোনো সঠিক ব্যবস্থা নেই বলে আজ ধর্ষণ কাণ্ড বেড়েই চলেছে। আপনার সময়ের একটা কথা বলি, হয়েছে অনেক ঘটনা। কামদুনি হত্যা 2013 সালে যখন হলো, কামদুনিতে যে মহিলাটাকে অত্যাচার করে একই পদ্ধতিতে তাকে খুন করা হয়েছে, সেই 6-7 জন যারা অপরাধী, দোষী, তাদেরকে কিভাবে মুক্তি দেওয়া হলো? আপনি বলছেন যে আমাদের কাছে 4 দিন সময় ছিল তদন্ত করার। অর্থাৎ আপনার দপ্তর, স্বাস্থ্য দপ্তর বা প্রশাসনের যে দায়িত্বে আপনি আছেন, সেই সিআইডি দপ্তর, তদন্তকারী দল, আপনি 4 দিনের মধ্যে অনেকটাই এগিয়ে ফেলেছিলেন তদন্ত। কিন্তু হঠাৎ করে সিবিআইয়ের হাতে মহামান্য আদালত দায়িত্ব তুলে দেওয়ায় আমরা এই বিচারটাকে ঠিকমতো আপনাদের কাছে পাইয়ে দিতে পারলাম না। অর্থাৎ উনি হয়তো আর 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে এই অপরাধীদের ধরে ফেলতো এবং শাস্তির ব্যবস্থা করে ফেলতো। তাহলে 10 বছর, 2013 সালে যে কামদুনি ঘটনা হয়েছে, আপনার হাতে 10 বছর ক্ষমতা ছিল, আপনি তাকে কি ব্যবস্থা দিয়েছেন? অথচ আপনি যে ভঙ্গিতে মানুষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরছেন, যেন আপনি সত্যিই যে এর জন্য কত সহমর্মী এবং কত চেষ্টা করেন যে প্রতিটা ধর্ষককে শাস্তি দেওয়ার। আর কি বলেছেন? উনি বলছেন যে 4 দিনের সময়ের মধ্যে আমরা অনেক কিছু এগিয়ে ফেলেছিলাম। তো সিবিআই তদন্ত দায়িত্ব নেওয়ার পর আজকে সিবিআই গড়িমসি করছে, অর্থাৎ তদন্ত স্লো করে দিয়েছে। এই জন্যই আজকে
এই বিচারকের ব্যবস্থা এই ধর্ষিতার ব্যবস্থা আমরা করতে পারছি না। তাই আগামী 2-4 দিন পর অর্থাৎ 31 তারিখে পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে ব্লকে আপনি নাকি ধর্ণা দেবেন, মিছিল করবেন, আপনার কর্মীদের আপনার নেতাদের আপনি ওখান থেকে আদেশ দিয়ে দিলেন। তো আপনাকে বলি, আপনি এই 4 দিন তদন্তে কি করেছেন। আমি আগের ভিডিওতে এই কথাগুলি বলেছিলাম, সেটাকে আরেকটু শর্টকাটে স্মরণ করিয়ে দিই। আপনি মৃতদেহ 9 তারিখে সকালে যখন পেয়েছেন, আপনার পুলিশ যখন পেয়েছে, তাদেরকে ফোন করে ডাকা হয়েছে তার বাবা মাকে, তাদেরকে বসিয়ে রেখে আপনি ভিতরে 3-4 ঘন্টা তার পিতামাতাকে বসিয়ে রেখে আপনি 3-4 ঘন্টা আপনার তদন্তকারী দল ভেতরে কি করছিল বা আপনার প্রশাসনের দল ভেতরে কি ঘটনা করছিল, যেখানে মৃতদেহ পড়ে আছে, যেখান থেকে তথ্য প্রমাণ পাওয়ার সম্পূর্ণ সুযোগ আছে। এরপর আপনি তাড়াহুড়ো করে পোস্টমর্টেম করলেন কখন না, সূর্যাস্তের পর, অর্থাৎ দিনের আলো শেষ হয়ে যাওয়ার পর আপনি পোস্টমর্টেম করলেন, যেটা মেডিকেল সায়েন্সের রুলস অনুযায়ী কখনোই সূর্যাস্তের পর এই তদন্ত করা, এই পোস্টমর্টেম করা যায়নি। আপনি কি কারণে তাড়াহুড়ো করে এই পোস্টমর্টেম করলেন? শুধু পোস্টমর্টেম নয়, সেই পোস্টমর্টেম রিপোর্টে আপনি লিখেছেন যে এটা একটা আনআইডেন্টিফাই বডি, অর্থাৎ একটা অচেনা বডি। যেমন রাস্তাঘাটে, নদী নালায়, বিভিন্ন জঙ্গলে এই ধরনের অচেনা বডি পড়ে থাকে, সেই বডি হিসাবে আপনি পোস্টমর্টেম করলেন, সেটা আপনি রিপোর্টে লিখেছেন। যে মহিলা, যে ডক্টরটা বিগত 4 বছর ধরে আরজিকর হসপিটালে কর্মরত ছিল, চিকিৎসা দিচ্ছিল, সমস্ত মানুষকে পরিষেবা দিচ্ছিল, সেই মেয়েটা হঠাৎ করে যারা তদন্ত পোস্টমর্টেম করলো তাদের কাছে মনে হলো আনআইডেন্টিফাই বডি। তো তারা কার নির্দেশে, কোন সাহসে এই ধরনের রিপোর্ট লিখতে পারে? শুধু তাই নয়, সকালবেলা মৃতদেহ পাওয়া গেছে, রাত 11টায় এফআইআর করা হচ্ছে লোকাল থানায় যে এটা একটা খুনের মামলা হয়েছে, এটা একটা খুন করা হয়েছে। তাহলে খুন যদি করা হয়, আপনি 4 দিন ধরে তদন্ত করেছেন, তাহলে যে ব্যক্তি, যে মহিলাটা খুন হয়ে গেল, তার তদন্ত করতে গেলে তার তো বডির প্রয়োজন। কারা খুন করলো, কিভাবে খুন করলো, ধরবেন কিভাবে? তার জন্য যে মেডিকেল সায়েন্সের যে সিস্টেম আছে তদন্ত করার জন্য, সেই ধরনের ব্যবস্থা করার জন্য সেই লাশটা দরকার, সেই বডিটা দরকার। আপনি কেন পুড়িয়ে দিলেন সেই বডি? আর আপনি আমাদের সাধারণ লোককে বোঝাচ্ছেন, আমাদের পশ্চিমবাংলার প্রতিটা মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি 4 দিনের মধ্যে তদন্তবার অনেক এগিয়ে নিয়ে গেছি। ঠিক এই অভিনয়টাই আপনি 13 বছর ধরে সাধারণ মানুষকে দিয়ে এসেছেন। আপনি করেন এক, এবং লোপাট করার সমস্ত অপরাধকে আড়াল করার চেষ্টাও করেন। হতে পারে আপনার কোনো সরাসরি বা পরোক্ষভাবে কোনো মদত আছে, বা এই ধরনের সঙ্গে আপনি জড়িতও থাকতে পারেন, সেটা আগামী দিনে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রমাণ হবে। তো যাই হোক, উনি এই ধরনের কথা বলছেন। আর ওনার এক ভাইপো, যে আমাদের পশ্চিমবাংলার আগামী দিনের মহান নেতা হবে বা হয়ে গেছেন, উনি বলছেন যে 16 দিন পার হয়ে গেল, সিবিআই কেন তদন্ত করাকালীন এখনও কোনো রিপোর্ট দিতে পারলেন না? অভিষেকবাবু, আপনাকে বলি, আপনার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, আপনার রাজ্যের পুলিশ মন্ত্রীকে, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনি এই 4 দিনে কেন এই ধরনের তদন্ত করলেন, যেখানে 14 তারিখ রাত্রিরে একদল গুন্ডা বাহিনী গাড়ি করে এসে সেমিনার হল ভেঙে দিয়ে চলে গেল। মৃতদেহ যেদিনকে পাওয়া গেল, তার পরের দিন কেন পরের যে ঘরটায় তাকে কুকর্ম করা হয়েছে, সেই ঘরটা হঠাৎ করে পুনর্নির্মাণের প্রয়োজন হয়ে দুমদাম করে ভেঙে দেওয়া হলো? এটা আপনি আপনার মুখ্যমন্ত্রীকে, আপনার স্বাস্থ্যমন্ত্রীকে, আপনার পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন, সাধারণ মানুষকে প্রশ্ন করবেন না। সাধারণ মানুষকে যে প্রশ্নটা করেছেন, আমি সেই সাধারণ মানুষের তরফ থেকে আপনাকে জবাব দিই। সিবিআই আপনার স্মরণ আছে, কিন্তু আপনি রাজনীতি করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য, বিভ্রান্ত করার জন্য আপনি বলছেন যে সিবিআই 16 দিনে কেন করতে পারল না। আপনাকে বলি, সিবিআই তদন্তভার নেওয়ার 4-5 দিন পর মহামান্য হাইকোর্টে আপনি খবর নেবেন, যেখানে উনি একটা সিবিআই দপ্তরের যারা রিপোর্ট দেন, তারা রিপোর্ট দিয়েছেন যে 4 দিন ধরে যে লোকাল প্রশাসন বা রাজ্য সরকার যে তদন্ত করেছে, সেই তদন্তের 90% তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। অর্থাৎ সরাসরি এখনই প্রমাণ করাটা কষ্টকর, তাই কিছু সময়ের প্রয়োজন আছে। তাহলে আপনি মানুষকে বলছেন সিবিআই কেন এতদিন হয়ে যাওয়ার পরও প্রমাণ করতে পারলো না, ঝুলিয়ে কেন রেখেছে? আরও আপনাকে বলি, আপনার মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ মন্ত্রী, আপনার স্বাস্থ্যমন্ত্রী এই পশ্চিমবাংলার সাধারণ নাগরিকের ট্যাক্সের টাকা দিয়ে 21টা লয়ার, যার পারিশ্রমিক 4 থেকে 5 কোটি টাকা একটা হিয়ারিংয়ে, তারা সুপ্রিম কোর্টে কি করতে গিয়েছিল রাজ্য সরকারের হয়ে? তারা কেন সিবিআই তদন্তের স্টে নিতে গিয়েছিল?
যে সিবিআই তদন্ত স্থগিত করা হোক। আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন যে সিবিআই 16 দিন হয়ে গেল, কেন এখনও পর্যন্ত বিচার দিতে পারল না। তাই অভিষেক বাবু, আপনাকে বলি, এই অভিনয় আপনি পশ্চিমবাংলার মানুষকে যেভাবে আপনি বা রাজ্যের মুখ্যমন্ত্রী করে চলেছেন, এটা যে কতটা বিপজ্জনক হতে পারে বা আগামী দিনের প্রজন্মের জন্য কতটা বিপজ্জনক আপনি সেটা ভালোভাবেই জানেন। আমি রাজ্যবাসী হিসাবে আপনাকে স্মরণ করিয়ে দিই। আর একটা কথা আপনি কি বলেছেন যে সন্দীপ ঘোষকে কেন এখনও পর্যন্ত ধরা গেল না। আপনি কিসের ভিত্তিতে শিওর হলেন যে সন্দীপ ঘোষই হচ্ছে এই সমস্ত নাটের গুরু বা এই র্যাকেটের কর্ণধার? তাহলে আপনি আপনার মুখ্যমন্ত্রীকে বলুন যে এই সন্দীপ ঘোষকে দীর্ঘ 2020 সাল থেকে আরও 3-4 জন বডি এইভাবে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, আপনি কেন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি? অথচ আমরা দেখলাম যেদিনকে এই মৃতদেহ পাওয়া গেল সেই 9 তারিখে চাপে পড়েই হোক, বিভিন্ন পশ্চিমবাংলার মা বোনেদের প্রেসারেই হোক, আপনি সকালবেলা ইস্তফা দিলেন এবং এই সন্দীপ ঘোষকে কলকাতার মেডিকেল হসপিটালে আবার তাকে চাকরি পাইয়ে দেওয়া হলো, অর্থাৎ প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হলো, সুপারের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তো আপনি যখন জেনেই গেছেন যে সন্দীপ ঘোষ নাটের গুরু, যেটা আপনি বক্তব্য দিলেন সভা থেকে, তাহলে সন্দীপ ঘোষ কেন আমাদের মুখ্যমন্ত্রী তাকে তাড়াহুড়ো করে আবার একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ বানিয়ে দিল? তাই মানুষকে বোকা বানাবেন না, বিভ্রান্ত করবেন না। আপনাদের অভিনয় আমরা 13 বছর ধরে দেখে আসছি। আমি একটা সচেতন নাগরিক হিসাবে আমি আগের ভিডিওতেও একই কথা বলেছিলাম যে আমাদের কাছে খুবই এরকম পরিস্থিতি জায়গায় এসে গেছে যে মুখ্যমন্ত্রী শুধু ভয়ঙ্কর নয়, আগামী দিনে পশ্চিমবাংলার জনগণের জন্য কতটা বিপজ্জনক সেই কথাগুলোই আমি আজকে আবার মনে হলো আপনাদের কাছে জানানোর, তাই আপনি জানালাম। এবং যে ছাত্র সমাজের কাছে আমাদের মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো রেখেছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা শিক্ষিত, আপনাদের ক্রেডিবিলিটি আছে ভাববার, এবং বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন আজকের দিনে যে সমস্ত স্মার্টফোন আছে তাদের মাধ্যমে আপনি দেখবেন একটা বক্তব্য, যদি কোনো রাজ্যের শাসক দলই হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, তারা যখন কোনো বক্তব্য দেয় সেই কথার সত্যতা কতটা আছে। যদি সত্য হয় তো খুবই ভালো, আর যদি মনে হয় অসত্য, মিথ্যা, বিভ্রান্তকর, তাহলে আপনাদের কাছে 5 বছরে একবার সুযোগ আসবে। আপনারা এই সরকারকে রাখবেন কি রাখবেন না সেই কাজটা অন্তত আপনারা করে দেখাবেন। এই বলে আমি কিছুটা মানুষকে আমার প্রতিবাদের ভাষা জানাবার চেষ্টা করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।